গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে ব্লগ শুরু করছি কারণ ডেলি শিডিউল আমার দেখায়। আজকেরটা তো সকালবেলা এখন মর্নিং স্কুল করে দিয়েছে, মর্নিংটা দেখাতে পারলাম না, বাদ দিয়ে এখন আমি চলেছি কোথায় সাজুগুজু করে দেখা, আর সেখান থেকে কোথায় যাব সেইটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখানে আমি যেতে চলেছি। যদি গিয়ে পৌঁছাতে পারি তাহলে ওটা অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ সেখানে নাকি 51 সতীপীঠ এসে মিশে গেছে। 51 সতীপীঠ এক জায়গায়, এক জীবনে 51 সতীপীঠ দেখতে পারবো কি না জানি না, তবে যখন এটাকে আমি দেখলাম যে 51 সতীপীঠ এক জায়গায় গেলে দর্শন হয়, তাহলে সেখানে তো যেতেই হয়। তো আমি এখন চলেছি। ছোট মেয়েকে আকাশে পৌঁছে দিয়ে আমি আর আমার বড় কন্যে দুজনে রওনা দিলাম মায়ের খোঁজে। বড় দামি কথা না বলো? আমরা কিন্তু যখন দেখবে চারদিকটা আমাদের কালো, নিকষ কালো, মহাকাশের কথা বলছি, মানে আমরা সেই মহাকালীর গর্ভে থাকি, অথচ দেখো কিভাবে পাগলের মতো মাকে খুঁজে যাই। মা তুমি কোথায়? ফুলবাগানের চার মাথার মোড়ের এই মন্দিরটা আমাকে ভীষণ টানে। যবে থেকে আকাশে আমার ছোট কন্যা ভর্তি হয়েছে তবে থেকে এখানে আমার নিত্য যাতায়াত। এখানে মা শীতলা আছেন, মা কালী আছেন, এখানে বজরংবলী আছেন। রোজ তাদের দর্শন করি, দর্শন করেই খোঁজ শুরু হলো। শুনেছি যেখানে মা থাকেন। আমি কোনোদিন কলকাতায় এভাবে একা বেরোইনি, ফলে আমি অটোয় করে ফুলবাগান থেকে তো এলাম, ভুলে বলে ফেলেছিলাম আমার স্ট্রিট যাব। আমার স্ট্রিটে নামিয়ে দেবার পর সেখান থেকে কেমন করে সুকিয়া স্ট্রিট যেতে হয় সেও আমি জানতাম না। ফলে দু পায়ের উপর, মানে 11 নম্বর বাসের উপর ভর করে মানুষকে জিজ্ঞাসা করতে করতে চলে যাওয়া। কলকাতায় যখন হাঁটাহাঁটি করি না, পুরোনো বাড়িগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে কলকাতার এই প্রাণটাকে তুমি যেন ফিল করতে পারবে। পৃথিবীর যত দামি শহর থাক, যে যেখানেই থাক, আমি সকল ব্লগে শেয়ার করি, আমার চোখে সব থেকে সেরা জায়গা, সব থেকে সুন্দরী আমার তিলোত্তমা। এই যে বাড়িটার সামনে দাঁড়িয়ে পড়েছি, বিরাট একটা বট গাছে পুরো অষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, মনে হয় গাছটিকে কেটেছে, খানিকটা ভাঙা ভাঙা হয়ে গেছে। এই জায়গাটার সাথে সেই ছোট্টবেলা থেকে নাড়া বাঁধা, জানো। এইখানেই আমার বড় পিসির ফ্ল্যাট। এই যে সামনে ফ্ল্যাটগুলো দেখছো, পিসিমা জীবিতকালে এখানেই ছিলেন, আর প্রত্যেক শনিবার রবিবার আমাদের এখানে আসতে হতো। এই হলো রামমোহন লাইব্রেরি, অর্থাৎ কোনো বাসে করে সুকিয়া স্ট্রিটে নেমে রামমোহন লাইব্রেরি, তারপরে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, এই দুটোর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলেই প্রথম যে তোমার ডান হাতে গলিটা পড়বে, সেই গলির মধ্যে দিয়ে কিছুটা গেলেই সেখানেই বিরাজ করছেন মা শ্যামা সুন্দরী। এই মা শ্যামা সুন্দরী নাকি জীবন্ত। এই জীবন্ত মা দর্শনের আকাঙ্ক্ষা বলতে পারো, বা 51 সতীপীঠ এক চরণে দর্শনের অভিলাষা বলতে পারো। তাই আমাকে এতটা টেনে নিয়ে চলে এসেছে। ভাবলাম যদি সত্যিই মা জীবন্ত হয়ে চিনিকে দেখা দিয়ে থাকে। এখানে কি দিয়ে পুজো করতে হয়, কেমন কি করে, কিছুই জানতাম না। কিন্তু জানো, একটু একটু করে সব জোগাড় হয়ে গেল। গলিতে ঢুকে এই যে বাড়িটা, এইখানেই এই গলির ভিতরেই মায়ের মন্দির। কিন্তু তার আগে তো বিশাল লাইন। এত লোকের লাইনের পিছনে দাঁড়াতে তো হবেই। মনে শুধু ভয় ছিল, 8টার সময় যখন খুশির ছুটি হয়ে যাবে, আমি কি আবার পৌঁছাতে পারবো, নাকি লাইন থেকেই ফিরে যেতে হবে। শুনেছি মা শ্যামা নাকি এখানে কন্যা রূপে বিরাজ করে, তাই মন থেকে পূর্ণ আকুতিতে বললাম, শ্যামা আমি এসেছি তোর দর্শন করতে। দেখিস বাপু, 8টার আগে যেন তোর দর্শন করতে পারি। তোর মুখ না দেখে যদি যেতে হয় তাহলে চিনি কাঁদতে কাঁদতে যাবে। এই হচ্ছে লাইন, মাত্র খুশিকে আকাশে ভরে এসেছি। 8টার মধ্যে না ফিরলে বাড়ি ফিরে যেতে হবে। বাবা আমি দাঁড়িয়ে আছি, কখন শেষ হবে, কী হবে, কখন যে দর্শন করবো নিজেরাও জানি না। তোর কি মনে হয় বাবা, কখন দর্শন করবো আমরা? যখন শ্যামা মায়ের লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক উল্টো দিকের একটা গলিতে না শীতলা মায়ের মন্দির, ভারী সুন্দর মাকে দেখতে। কিন্তু সেখানে মানুষের ভিড় নেই, কেন কে জানে। কিছু ঠাকুর জীবন্ত আর কিছু কি জীবন্ত হয় না। আমি তো একটা জিনিস ভীষণ মানি, মানুষের মধ্যে ঈশ্বরের বাস। ঈশ্বর দেখো এখানে আবির্ভূত যদি হয়েছেন, কত লোকের অন্নসংস্থান করেছেন। চারদিকে ফুলের দোকান, নানা কিছু উপাচারের দোকান, এত কিছু দেখতে দেখতে দূর থেকে
ওই যে মিষ্টি মাখা মুখখানা দেখলাম, শান্তিতে দেখবো কেমন করে? সবাই ক্যামেরা তুলে ওকে নেবার জন্য, ছবি নেবার জন্য আকুল হয়ে পড়েছে। তাদেরই বা দোষ দিই কেমন করে? আমিও তো তুলছি। এত মিষ্টি মুখখানা লেন্সবন্দি না করে পারা যায়? বাবান হাত থেকে ফোনটা নিয়ে নিল, কারণ তখন শ্যামা মায়ের আরতি চলছিল, সামনে অগণিত মানুষের ভিড়, ঢুকতেই পাচ্ছি না। আর জানো, এখানে না জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন। যেহেতু জগন্নাথদেব বিরাজ করেন, তাই মা শ্যামার পুজো বৈষ্ণব মতে হয়, অর্থাৎ মা হয়তো এখানে আমিষান্ন গ্রহণ করেন না। শুনে না, আর তাকে দেখে আমার মায়ের মুখটা মনে পড়ে গেল। চোখ দিয়ে আপনাই জল বেরোচ্ছিল। কোনো ফারাক নেই আমার মায়ের সাথে, মানে আমার মা বৈষ্ণবীর সাথে। শুধু ফারাক একটাই, আমার মা গৌরী আর আমার শ্যামা হলো শ্যামা, ব্যাস এটুকুই। জানো, এই দেখছিলাম যখন, ক্যামেরা লেন্সবন্দি আমি করিনি, কারণ আমি বিভোর হয়ে ওর চোখটা দেখছিলাম। সবাই বলে চোখ নাকি নড়ে, অন্ধকারে যখন পুজো হয় চোখ নাকি নড়ে। আর এইখানে ত্রিশূল দেখছে, অনেকে মানতে লেবু দেয়, এইখানে মা অধিবাস করেন। আর এটা হচ্ছে মায়ের ভৈরব। মার চোখ দুটো শুধু দেখো, এত জীবন্ত যে তুমি যা বলবে তাই মা শুনবেন, কথাটা কোনো অংশে মিথ্যা নয়। মা এখানে নাকি রোজ রাতে ঘুরে বেড়ান, নুপুরের শব্দ অনেকে শুনেছে। যে বাড়িতে আমরা গেছিলাম মা দর্শন করতে, মা হলেন তাদের কুলদেবতা, বাংলাদেশে থাকতেন। সেখান থেকে তারা যখন এদিকে চলে আসে, তখন এই বাড়িটি কিনে তারা মার মন্দির নির্মাণ করে। মা এত জাগ্রত, একবার জানো, পুরোহিত তিনি দোকানে গেছেন মার পুজোর সামগ্রী কিনতে। মা সেখানে কন্যারূপে গিয়ে পুরোহিতের কাছে চাল আর কলা আবদার করেন। পুরোহিত তো ভীষণ ধমকে দেন তাকে, কিন্তু এসে জানতে পারেন সে আর কেউ ছিল না, সে ছিল শ্যামা। এমন কত লীলার গল্প এখানে শুনছিলাম, মন খুব ভালো হয়ে যাচ্ছিল। মা যে জীবন্ত, এমন অবস্থায় অনেকেই নাকি মাকে দেখেছেন, অহোভাগ্য তাদের। আমি তো ছোট্ট শ্যামা ভেবে তাকে দেখছিলাম, আমার অন্য কোনো ভাব আসেইনি, খালি মনে হচ্ছিল। জানো, যেহেতু চালকলা ভালোবাসি নিয়ে তো গেছিলাম, কুমারী রূপে থাকে কি না, তাই আমি কিন্তু মার জন্য, মানে শ্যামার জন্য ক্যাডবেরিও নিয়ে গেছিলাম। মা নাকি ভালোবাসে, যারা তোমরা দর্শন করতে যাবে তারা অতি অবশ্যই এইভাবেই মায়ের পুজো দিও। যেমন করে ঘরের মেয়েটাকে ভালোবাসো, তেমন করে, ঠিক ঘরের মেয়ের মতো করে। তোমার মনের ইচ্ছা শ্যামার চোখের দিকে তাকিয়ে বললেই শ্যামা তোমার সব ইচ্ছা পূর্ণ করবে। আমি তো গিয়ে আমার 2 কন্যার কথা বললাম, আর নিজের জন্য বললাম, শ্যামা যাবি নাকি আমার বাড়ি? আমন্ত্রণ জানালাম, আর বললাম, যদি কোনো ভালো কাজ করি একবার দর্শন কি দিবি? কে জানে, যদি কোনো দিন দর্শন পাই অতি অবশ্যই শেয়ার করব।